ধর্মস্য বরদানেন এব, সেই ধর্মের স্বয়ং ধর্মের বরদানের ফলে বয়ং কথাটা বলা নেই, নরানাম অজ্ঞাতা বিচরিষ্যামহ, মানে বয়ং আমরা আমরা বিচরিষ্যামহ, কিভাবে? অজ্ঞাতা, কারা জানতে পারবে না? নরানাম অজ্ঞাতা হচ্ছে বর্তমান কালে প্রত্যয় প্রয়োগে কর্তায় ষষ্ঠী। কোন মানুষ, লোকেরা অজ্ঞাতা, জানতে পারবে না। ঠিক আছে, কিভাবে? নরা ন জানন্তি, নরা নাম অজ্ঞাতা, নরা জানন্তি, নরা নাম জ্ঞাতা, নরা ন জানন্তি, তাহলে নরা নাম অজ্ঞাতা। ঠিক আছে, কারা? আমরা। বলো, এই জ্ঞান ধাতুর কর্তাটাকে আমরা নই, জ্ঞান ধাতুর কর্তা হচ্ছে নরা। নরা ন জানিও, মানুষেরা জানতে পারবে না। বর্তমান কালে স্তর নিয়ে জ্ঞান ধাতুর স্তর। হ্যাঁ, তাহলে হলো কি, মতি বুদ্ধি পূজার্থে ভস্ত বর্তমানে ত হয়, আর তৎসত বর্তমানে কর্তায় ষষ্ঠী হয়। অন্যথায় কি হয়? ত প্রত্যয় হচ্ছে নিষ্ঠা। ঠিক আছে, ন লোকা বড় নিষ্ঠা খলসূত্রে নাম, এই নিষ্ঠা প্রত্যয় প্রয়োগে কর্তৃকর্ম নকৃতি সূত্রটা কাজ করতে পারে না। কিন্তু আবার তার একটা বিরোধ সূত্র এলো, চ বর্তমানে। যদি বর্তমান কালে ত প্রত্যয় হয়, তখন ওই নিষ্ঠার নিষেধটা কাজ করবে না, কর্তৃকর্ম নকৃতি ওটাতে চলে যাবে। ঠিক আছে, এইখানে সেই উদাহরণটা দেখতে পেলাম। বয়ং নরানাম অজ্ঞাতা, নরানাম কর্তা ষষ্ঠী, অজ্ঞাতা বর্তমান কালে ত, এই কারণে ওখানে কর্তা ষষ্ঠী হলো। বয়ং বিচরিষ্যাম, আমরা ঘুরে বেড়াবো। অত্র ন সংশয়, না অত্র সংশয়, এ বিষয়ে কোনো সন্দেহ রাখবেন না। কিন্তু বাসায় রাষ্ট্রাণী কীর্তয়িষ্যামি কানিচিত, এই ভারতীয় জনপদগুলোর কথা এখানে উল্লেখ আছে, এই জন্যই এই জায়গাটা পড়ছি। আপনাদের বলে রাখি, পরীক্ষার জন্য প্রথম 6টা অধ্যায় একটু দেখে রাখবেন, গল্প তো। আচ্ছা, তাহলে আমি কয়েকটা দেশের কথা বলছি। রাষ্ট্রাণী, কয়েকটা কিসের জন্য? বাসায়। আচ্ছা, বাসায় মানে বাস, ষষ্ঠী চতুর্থী হলো কেন? হ্যাঁ, বস্তুম বললো না, তুমন প্রত্যয় না বলে বসা তো ঘয় বাসও হলো, তাহলে কি হয়? তোমার থাকছে ভাববচনা চতুর্থী হয়, 18 গৃহম জাতি, পঠিতুম গৃহম জাতি, তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, পাঠায় গ্রন্থাগারং জাতি, এরকম বাসায় দেশং জাতি। তাহলে বস্তুম রাষ্ট্রাণী, যেখানে বাস করা যাবে সেই রাষ্ট্র। তাহলে বস্তুম উপযুক্তানি রাষ্ট্রাণী, তাহলে বস্তুম না বলে বাসও বললো, তাহলে বাসায়। আচ্ছা, অথবা কেউ বলতে পারে বাসং করতুম, বাস করার জন্য, তখন কি হলো? তুন প্রত্যান্ত ক্রিয়াপদটা বাক্যে নেই, তাই তো? ক্রিয়ার্থ উপপদস্য চ কর্মণি স্থানীয়। কর্মকারকে চতুর্থী কিরকম হলো? যেমন জলম পিতুম পাতুম নদীং গচ্ছতি, জলায় নদীং গচ্ছতি, জলম আনেতুম নদীং গচ্ছতি, জলায় নদীং গচ্ছতি, বস্ত্রং ক্রেতুম আপনং গচ্ছতি, বস্ত্রায় আপনং গচ্ছতি। এরকম বাসং কর্তুম রাষ্ট্রাণী কীর্তয়িষ্যামি বর্ণয়িষ্যামি, মানে বাস করবার জন্য। তুমুল প্রত্যান্ত ক্রিয়াপদটা ব্যবহার হয়নি বাক্যের মধ্যে, অতএব উপস্থিত আছে যে তার কর্ম, সেখানে চতুর্থী হবে। এই চতুর্থীটা বুঝিয়ে দেবে। হ্যাঁ, এখানে যাই বা হোক তাই বা হোক, একটা তুলনের ব্যাপার আছে, তাই না? আচ্ছা, এই অসমাপিকা তুলনের প্রয়োগের যে বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য, এটা লক্ষণীয়।
আচ্ছা, রমণীয়ানি গুপ্তানি, এটা অত্যন্ত সুরম্য কিন্তু খুব গোপন। মনোহর সুরক্ষিত কতগুলো দেশের নাম বলছি। গুপ্তানি সুরক্ষিত। তেষাং কিঞ্চিত স্ম রোচয়, তাদের কোন একটাকে পছন্দ করুন। সন্তি রম্যা জনপদা বহুবন্যা পরিতঃ কুরুন, কুরুন পরিতঃ দেশবাচক শব্দে বহুবচন হবে সবসময়। তাহলে কুরু দেশকে সকল দিকে পরিবেষ্টন করে আছে। দ্বিতীয় হলো কেন পরিতঃ, তৎপ্রত্যন্ত যে শব্দ উভ সর্বতোষক কার্যা, তা অহিত পরিত সময় নিকষা, এসব দ্বিতীয় হয়। তাহলে কুরুন পরিতঃ, কুরু দেশকে ঘিরে আছে এইরকম জনপদা সন্তি, এরকম অনেক জনপদ আছে। কিরকম? তারা বহু অন্ন যুক্ত, সেখানে বেশ বহু ফসলি আর কি, এখন যা বলি বহু ফসলি অনেকগুলো জনপদ আছে এই কুরু দেশকে চারদিকে ঘিরে। যেমন তারা কারা কারা? পাঞ্চাল, তারপরে চেদি, মৎস্য, সুরসেন, পতচ্চর, দশার্ণ, এই হলো নবরাষ্ট্র, মল্ল, মল্লাহ, সালবাহ, যুগন্ধরা, বিস্তীর্ণ, কুন্তি রাষ্ট্র, বিস্তীর্ণ, আর হলো যুগন্ধর এবং অবন্তী। আবার বলছি দেশগুলোর নাম: পাঞ্চাল, চেদি, মৎস্য, সুরসেন, সুরসেন হচ্ছে এখনকার মথুরা অঞ্চলটা, পতচ্চর, দশার্ণ, এখানে সব বহু বচনে আছে, নবরাষ্ট্র, মল্ল, শাল্ব, তালবসাকার লয় বয়, যুগন্ধর, কুন্তি রাষ্ট্র, বিস্তীর্ণ, সুরাষ্ট্র, অবন্তী। বিস্তীর্ণ কুন্তি রাষ্ট্র, কুন্তি রাষ্ট্রটা খুব বড় ছিল, সুরাষ্ট্র, অবন্তী, অবন্তর তথা। কথা হলো পাঞ্চাল, চেদি, মৎস্য, সুরসেন, পতচ্চর, দশার্ণ, নবরাষ্ট্র, মল্ল, শাল্ব, যুগন্ধর, বিস্তীর্ণ, কুন্তি রাষ্ট্র, সুরাষ্ট্র, অবন্তী, 14টা। আর আমাদের প্রাচীন ভারতবর্ষে কটা জনপদ ছিল? 16টা, ষোড়শ জনপদ। কে বাদ গেল? কুরু। আর সামন্ত পঞ্চক হলো, তাহলে 16টা। এতেষাং কতম রাজন নিবাস তব রোচতে, এদের কোনটাকে নিবাস বাসস্থান রূপে দেখুন, তব রোচতে, আমরা এখন সংস্কৃতি কি বলবো? তুভ্যম রোচতে, তাই তো? এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে এপিক সংস্কৃত যখন বলি, যে রামায়ণ এবং বাল্মীকি রামায়ণ এবং মহাভারতে অনেক জায়গাতে চতুর্থীর জায়গায় ষষ্ঠী দেখতে পাচ্ছি। এইটা থেকে পালিতে কিন্তু আর প্রাকৃতেও ষষ্ঠীটা খুব ব্যবহার হচ্ছে এইরকম চতুর্থীর জায়গায়। যত্র বৎসা মহে গুঢ়া সংবৎসরম ইমং বয়ম, ঠিক আছে? তাহলে যত্র বয়ম গুঢ়া, গোপনে থেকে এই ইমং সংবৎসরম, এই গোটা বছরটাকে বাস করবো। বৎসা মহে, এবার দেখুন আবার বস ধাতু তো পরস্মৈপদী, তাই না? বসির শ্যাম হবে,
কিন্তু আত্মনিপদ হয়ে গেল বৎসা মহে। 13 নম্বর শ্লোক এটা। তখন যুধিষ্ঠির বললেন, ওহে মহাবাহু অর্জুন, তুমি প্রথমে যা বললে সেটাই সত্যি। প্রভাবশালী সর্বভূত নিয়ন্তা ধর্ম যা বলেছেন সেরকমই হবে, তার অন্যথা কখনো হবে না। তবুও অজ্ঞাতবাসের জন্য অবশ্যই আমাদের কোনো সুন্দর মঙ্গলময় সুখজনক দেশের বিষয় আলোচনা করে সকলে মিলিত হয়ে সেই দেশে অকুত ভয়ে বাস করতে হবে। বাসের জায়গায় অবশ্যমে এবং বাসার্থম, এই বাসার্থম না বলে বাসায় বলতে পারতো। রমণীয় শিবম সুখম সংমন্ত্রীয় সহিতৈ সর্বৈ সর্বৈ সহিতৈ সংমন্ত্রীয় আলোচনা করে বক্তব্যম অকুত ভয়ম। এই শিবম সুখম রমণীয়ম বাসার্থম সংমন্ত্রীয় বক্তব্যম। মৎস্য বিরাট বলবান অভিরক্ষের সব পাণ্ডবান। কি সে ব্যাপারে বলছি, বলবান ধর্ম, মৎস্য বিরাট বলবান অভিরক্ষের সব পাণ্ডবান, ধর্মশীল বদান্নশ্চ বৃদ্ধশ্চ সুমহাধন। বিরাট রাজ কেমন তার বর্ণনা। একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের। বিরাট নগরে তাত সংবৎসরম ইমং বয়ম কুর্বন্ত তস্য কর্মাণি বিহরিষ্যাম ভারত। আচ্ছা, এখন দেখুন, তবুও বলছি বলবান ধার্মিক, বলবান অভিরক্ষক, বলবান ধার্মিক দাতা, ধর্মশীল বদান্য, বৃদ্ধ এবং অত্যন্ত বৃদ্ধস্থ সুমহাধন, শুধু মহাধন্য অত্যন্ত ধনবান মৎস্যরাজ বিরাট। এই বিরাট রাজ্যটা কোন জনপদের অন্তর্গত প্রশ্ন থাকবে। হলো মৎস্য নামক জনপদের মধ্যে বিরাট রাজার রাজত্ব ছিল। হলো, তাহলে আপনি এইরকম যদি কেউ হয় রাজা, সে আমাদের রক্ষা করতে পারবে। তাহলে আমরা বিরাট নগরে বিহরিষ্যাম কি করে তস্য কর্মাণি কুর্বন্ত, তার সমস্ত নির্দিষ্ট কর্মসমূহ পালন করে, তার কাজ করে আমরা সেখানে থাকব। জানি জানি চ কর্মাণি তস্য বক্ষ্যামহে বয়ম আসাধ্য মৎস্যং, মৎস্য মানে মাছ নয়, মৎস্য রাজ্য, মৎস্য দেশ, তৎকর্ম প্রব্রুত কুরু নন্দনা। কে বলছে? যুধিষ্ঠির বলছে। কাদের বলছে? ভারতের বলছে। কি বলে ডাকছে? কুরু নন্দন। আরে বলছেন, ওহে কুরু বংশের পুত্ররা, এখানে একবার তাকে বলল ভরত নন্দন 17 শ্লোকে, বিহরিশ্যাম ভারত, মানে ওই ভরত বংশীয় গণ। আচ্ছা, তারপরে বললেন কুরু নন্দনা, হে কুরুপুত্রগণ, জানি জানি কর্মাণি তস্য বক্ষ্যামহে বয়ম। আমরা কি কি কাজ করব আমরা তার সামনে গিয়ে আজ কেন বক্ষ্যামহে বলবো, তার মানে আমরা যেই যেই কাজের কথা বলবো। বাংলায় বলতে গেলে যে যে কাজের কথা বলবো বলতে হয়, সংস্কৃতে ডাইরেক্ট অবজেক্ট। জানি জানি কর্মাণি তস্য, এই দেখুন আবার তস্মৈ বিরাট রাজায়, কিন্তু এখানে হলো কি তস্য ষষ্ঠী, মানে চতুর্থী আর ষষ্ঠী অদল বদল প্রায় হয়ে যাচ্ছে। বলো।
ক্লাসে জয়েন করেছি, এখানে আজকে ওয়াইফাই কাজ করছে না, ফোন থেকে জয়েন করেছি। কিসের মিটিং? ও, আমি তো আর খোঁজ নিইনি। যাও একবার, যাও গিয়ে দেখো, টোকেনটা নিয়ে যাও। হ্যাঁ, দেখো না লোকজন কি করছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাও। ঠিক আছে, ঘুমোচ্ছে তো এখন, তাহলে ওকে নিয়ে যাও। ঠিক আছে। সেই মৎস্যরাজের রাজ্যে বিরাটনগরে গিয়ে কোন কর্ম করবে আর কেন কর্ম না মৃদুর বদান্য হিমাংশ ধার্মিক সত্য সংগর রাজন ত্বম আপদা ক্লিষ্ট কিং করিষ্যসি ভারত। তখন যুধিষ্ঠির ওদেরকে ভারত বলে সম্বোধন করলেন। এখন অর্জুন দুর্যোধনকে ভারত বলে সম্বোধন করছে। বলছেন আপনি মৃদু স্বভাব, সংযত দান্ত, মৃদুর বদান্য, এবং আপনি দানশীল, কোমল, দানশীল। একটু দাঁড়াতে হবে, অনেকে ঢুকছে। অর্জুন যুধিষ্ঠিরকে বললেন, হে ভরতনন্দন, আপনি মৃদু, দানশীল, লজ্জাশীল, সত্যবাদী, ধার্মিক, আপনি ত্বম আপদা কৃষ্ট, আপনি এই বিপদে পড়ে কিং করিষ্যসি, কি করবেন। তাহলে ওনাকে দুটো বিশেষণে সম্বোধন করেছেন অর্জুন, একবার ভারত, একবার রাজন। মানে হে ভরত বংশীয় পুত্র রাজা, আপনি কি কাজ করবেন। না দুঃখম উচিতং কিঞ্চিত রাজন বেদ যথা জন ইমাম আপদং প্রাপ্য কথম ঘোরাং তরিষ্যতি। অন্য লোক যেমন দুঃখ ভোগ করে, আপনি এ যাবৎ পরগৃহে সেই রকম কোন দুঃখ ভোগ করেননি। বেদ যথা জন, বেদ মানে জানাতে। সাধারণ মানুষেরা যেরকম জানে, তাহলে দুঃখ কষ্ট করতেই হয়। কিন্তু রাজন, হে রাজা, বনবাস করলেও, অজ্ঞাতবাসে সে কষ্ট করলেও, তারা যে রাজা, এইটা পরস্পরের সম্বোধনের মধ্যে প্রকটিত হচ্ছে। না দুঃখম উচিতম কিঞ্চিত, আপনার জন্য সেই রকম দুঃখ কষ্ট সমুচিত হয় না। সেই আপনি ইমাম আপদং প্রাপ্য, ইমাম ঘোরাম আপদং প্রাপ্য, স ইমাম আপদাং প্রাপ্য কথম ঘোরাং করিষ্যসি। এই ঘোরাম
আপদম ইমাম, এটা হলো একটা আপদ শব্দ স্ত্রীলিঙ্গ। সেই ব্যক্তি যে কোনোদিন কোনো দুঃখ কষ্ট ভোগ করেনি, এই ঘোরাম, এই ভয়ঙ্কর বিপদে পড়ে তাকে কি করবেন? কথং তরিষ্যতি, কথং এই অবস্থাটা পার করবেন। তখন যুধিষ্ঠির বললেন, শ্রীনুধ্বং যৎ করিষ্যামি কর্ম অহং কুরু নন্দনা। উনি আবার সম্বোধন করলেন কুরু নন্দনা। দেখতে পাচ্ছেন, হে কুরুবংশের পুত্রগণ, তোমরা শোনো আমি কি করব। ওই আগে বললেন সভাস্তারহ, সভাস্তারহ মানে সভাসদ, ভবিষ্যামি তস্য রাঘ্বো মহাত্মনঃ কঙ্ক নাম দ্বিজো ভূত্বা মতাক্ষ প্রিয় দেবিনঃ। আমি মতাক্ষ বৃহদচ্ছাৎ জ্ঞাত অক্ষতত্ত্ব, মতং মানে জ্ঞাতম, অক্ষতত্ত্বম যেন স হচ্ছে মতাক্ষ। মতাক্ষ মানে খেলতে ভালোবাসার তা নয়। আর প্রিয় দেবিন সহজেই খেলতে পারে। প্রিয় দেবন বা প্রিয় দেবিন, মনে হয় প্রিয় দেবন পদটাই ঠিক হবে। দেবন মানে খেলা, দীপ ধাতুর অর্থ। আচ্ছা, কন্দুকান দিব্যতি, কন্দুকেন দিব্যতি। আচ্ছা, দিবক কর্মচক করণম, ক্রীড়া প্রিয়, স্পোর্টস লাভিং। তাহলে আমি খুব ক্রীড়া প্রিয়, পাশা খেলায় দক্ষ কঙ্ক নামের ব্রাহ্মণ হয়ে সেই রাজার সভাসদ হয়ে যাব। তারপরে সব বিভিন্ন মণিরত্ন এইসব নিয়ে আমি সেখানে বাস করব। কি না, মণিরত্ন দিয়ে ওই যে কাঠের এই অক্ষর পাশাগুলো হবে, আর তার বোর্ডটা কাষ্ঠ ফলক বিন্যস্ত হবে। এবং সেখানে পীতবর্ণ, লুডো খেলার মতো এখনকার পীতবর্ণ, শুভ্রবর্ণ, কৃষ্ণবর্ণ, রক্তবর্ণ সুন্দর সুন্দর গুটিগুলো থাকবে। তারপরে সে যদি জিজ্ঞেস করে যে তুমি কোথা থেকে এলে, পাশাখালী বা শিখলে কি করে, তখন আমি তাকে কি বলবো? যুধিষ্ঠিরস্য অহম আসম প্রাণ সমসখা। কখন? পুরা। তাহলে পুরা অহম আসম, আগে আমি ছিলাম। ঠিক যুধিষ্ঠিরস্য প্রাণ সমসখা, যুধিষ্ঠিরের প্রাণপ্রিয় বন্ধু সখা। ইতি বক্ষ্যামি নৃপতিম, আমি এই কথাই রাজাকে বলে দেবো। যদি মাম অনুযোগ সতী, যদি মাম পৃচ্ছতি আসং যুধিষ্ঠিরস্যাহং পুরা প্রাণ সমসখা ইতি বক্ষ্যামি নৃপতিম যদি মাম অনুযোগ সতী। তারপরে ঘুরে বেড়াবো। তারপরে জিজ্ঞেস করলেন এবারে ভীমসেনকে, এটা তো আমি বললাম ময়াখ্যাতম, এতাবৎ ময়াখ্যাতম বৃকোদর বিরাটে ত্বং বক্ষ্যসি কেন করবো না। আচ্ছা, তুমি কোন কাজ করবে? বিরাটনগরে গিয়ে ভীমসেন বললেন, পৌরগব, পৌরগব মানে কি হব? পৌর পয়কার রয় ওকার, পৌরগব, এটা একটা পারিভাষিক শব্দ। পৌরগব মানে হচ্ছে পাকশালার অধ্যক্ষ, শুধু পাচক না। তো বলল, হে ভারত, সম্বোধন করলে ভরত বংশীয়, মানে যুধিষ্ঠিরকে বলছেন ভীমসেন ভরত বংশীয়, আমি বলবো বল্লভ নাম, দুটোই অন্তস্থ, আমার নাম বল্লভ, অহং বল্লভ নাম, আমি বল্লভ নামে পৌরগব,
পাকশালার অধ্যক্ষ। এই বলে বিরাটম রাজানাম উপস্থাপয়ামি ইতি মে মতি। এটাই হলো আমার চিন্তা। এই ইতি মে মতি মানে ইতি অহম মন্যে, মন্যে না বলে মতি বললো, মানে ক্রিয়াপদটাকে ব্যবহার করা হলো এই কৃত প্রত্যয় দিয়ে। তখন আর অহম থাকলো না, মম হয়ে গেল, ষষ্ঠী হয়ে গেল। তার বিকল্পে মে এলো। এখন যদি জিজ্ঞেস করি ইতি মে মতি, এখানে মেটার বিকল্প পদ উপযুক্ত কি হবে বাক্যের অর্থ পরিবর্তন না করে, তাহলে বলতে হবে মম। আমি কি করবো? অস্ত্রীয় সুপান করিস, আমি গতদিন হয়ে গেছে। কুশল ওসমি মহানাসি, মহানাসি মানে রান্নাঘর। আমি রান্নাঘরের কাজে খুবই দক্ষ, এদের যত সুপ আছে সেগুলো করে দেবো। কৃতপূর্বাণী জয়ীর অস্ত্রীয় ব্যঞ্জন আমি সুশিক্ষিতই, আর অন্যান্য যা যা ব্যঞ্জন আমি জানি। ডাল এবং স্যুপও আগের দিন অনেক কথা বলেছিলাম। এই যে ইউরোপে আমেরিকায় স্যুপটা, বিশেষ করে ইউরোপে স্যুপ ছাড়া তো খাওয়াই হবে না, শুধু স্যুপ খেয়ে কাটিয়ে দিল। আচ্ছা, তাহলে এই স্যুপ কথাটা কিন্তু আদ্যন্ত ভারতীয়। তো যে রান্না করে তাকে কি বলা হয়? যার কাজ রান্না করা পেশা, তাকে কি বলা হয়? সুপকার, কারः হ্যাঁ, সুপকারः সুপকার। আর পাচক, পাচক সাধারণ শব্দ, সুপকার মানে স্ট্যাটাস আছে তার, শেষ করছে আর কি। তাহলে তবু আমি কি করবো? অস্ত্রীয় মানে বিরাট রাজস্বীয়, সুপান করিষ্যামি অহং মহান আছে কুশল কষি, আমি রান্নাঘরে কাজে খুব দক্ষ। কৃতপূর্বাণী জয়ীর অস্ত্র ব্যঞ্জনানি সুশিক্ষিতই তান অপি অভি ভবিষ্যামি। আগে এরা সুশিক্ষিত পাচকেরা যা যা রান্না করেছে সেগুলো ছাড়া আমি আরো নতুন রান্না করে তাদেরকে পরাজিত করব। তান অপি অভি ভবিষ্যামি, পরাজিতান করিষ্যামি। ঠিক আছে, আগে আগে যত ব্যঞ্জন করেছে তার সুশিক্ষিত পাচকেরা, কৃতপূর্বাণী ব্যঞ্জনানি যে তরিতরকারি ব্যঞ্জন উপাদান আইটেম রান্না করেছিল সুশিক্ষিত পাচকেরা, সেগুলোকেও আমি পরাজিত করে দেবো। করে কি করবো? প্রীতিং সংজনয়ন অহম আহরিস্বামী দারুণা নিচয়ান মহত অপিচ্চ। আগের দিন হয়ে গেছে এগুলো। তারপরে শুধু রান্না করবো তা নয়, কাঠের বোঝাও নিয়ে আসবো নিজেই, কোন কাঠের জালে কোনটা রান্না হবে তার সুগন্ধ সেই রকম হয়। কাজে রান্নার ইন্ধনটা কি আগের দিন বলেছিলাম। এখনো রান্নার অনেক রকম ওভেন আছে, তার মধ্যে কোনটাতে কোনটা রান্না হবে সেটা বেছে নিতে হয়। এই রান্নার এর মধ্যে মাধ্যম বা এর মধ্যে উনুনের মধ্যে কি পড়ছে? ওভেন আছে, তারপরে যত রকমের বেক করার আছে, যত রকমের টোস্ট করার যন্ত্রপাতি আছে, সবই তার মধ্যে পড়ে যাচ্ছে। তো তখন ছিল দারু কাঠ। তং প্রেক্ষ বিপুলং কর্ম রাজা প্রীত ভবিষ্যতে। রাজা দেখবে বাবা একটা শেফ এসছে, পাচকদের অধ্যক্ষ, সে নিজে হাতে কাঠ নিয়ে আসছে। এই অমানুষানি কুরবানং তানি কর্মানি ভারত। আমাকে এইরকম অমানুষিক কাজ করতে দেখে রাজা নিশ্চয়ই খুবই খুশি হয়ে যাবেন। আর যখন জিজ্ঞেস করবে এরপরে কতগুলো আছে, আমি আরো কি কি করতে পারবো, হাতিদের বশ করতে পারবো, নিগ্রহিষ্য আমি 2 পান, তারপরে গরু টরু যারা আছে, যারা মল্ল যুদ্ধ করে তাদের সকলকেই আমি পরাজিত করব। নত এতান যুদ্ধ মানান হরিষ্যামি কথঞ্চন, এদেরকে হত্যা করবো না। এতান পাপৈষ্যামি যথা যাচ্ছন্তি নক্ষয়ম, কিন্তু এদেরকে পরাজিত করব, ফেলে দেবো। এখন মল্লযুদ্ধে কুস্তিতে কখন জয় হয়? যখন মাটিতে ফেলে দিতে পারে।
কত পর্যন্ত? কোমর পর্যন্ত। যখন আর মাটি থেকে উঠতে পারে না, তা আমার এসে পরাজিত হলো। তাই সে কি বলবে? যখন ওকে বলবে তুমি এসব জানো, বললো হ্যাঁ। কিরকম বলবে তখন? আমি যুধিষ্ঠিরের রাজ্যে, যুধিষ্ঠিরের কাছে কি ছিলাম, শুধু রান্না করতাম তা নয়, আড়ালিক, গো বিকর্তা, সুপকর্তা, যেটা। তাহলে আড়ালিক মানে হচ্ছে মত্তহস্তি, তাদেরকে যে সংযত রাখতে পারে, বসে রাখতে পারে, তাদের সঙ্গে খেলা করতে পারে, সে হচ্ছে আড়ালিক। অরালো মানে হচ্ছে মত্ত হস্তি, মত্ত গজ। মত্ত গজদের বশ করে তাদের সঙ্গে খেলা করতে পারে, সে হচ্ছে আড়ালিক। কোথায় ছিল আড়ালিক? যুধিষ্ঠিরের কাছে। সকলেই বলবে যুধিষ্ঠিরের কাছে আমি এইটা করতাম, তাই আপনার কাছে এসে কাজ করছি। আচ্ছা, কারণ সবাই জানে যুধিষ্ঠিরকে রাজ্য থেকে তাড়িয়ে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? আর কি গো বিকর্তা, এইখানে টিকা করতে গিয়ে বলেছিলাম অর্জুন মিশ্র গো শব্দের যত রকম অর্থ হতে পারে বড় পৃষ্ঠার ছাপার এক পৃষ্ঠা জুড়ে তার ব্যাখ্যা করেছেন, শুধু এই গো বিকর্তা শব্দটার জন্য। গো শব্দের অর্থ গবাদি পশু, বলিবর্দ, ষাঁড়, মোষ্ঠ ইত্যাদি। আর গো মানে বাক, গদ্য পদ্য, ভাষা, সেগুলো সবই নানা রকম রচনা করতে পারি। বিকর্তা, বিকার সাধন করতে পারি, মানে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে বিপথগামী গরুরা এদিক ওদিক সেদিক চলে যায়, তো তাদেরকে টেনে এনে নিজের পথে ঘুরিয়ে আনতে পারি। বিকর্তা দমনেন বিকৃতি জনকার, ওদেরকে দমন করে সোজা পথে ঘুরিয়ে আনা যদি গরুরা বিপথে চলে যায়। বৃষভান মহাবলান নিগ্রহিষ্যামি ইতি উপক্রমাৎ, তাদের আগেই বলেছিল যে শুধু রান্না করবো তা নয়। আগের একটা শ্লোক 6 নম্বরে বলেছিল যে দীপা বৃষভা মহাবলা, যারা যারা আছে হাতি আর 60টার যত বৃষভ, যত শক্তিশালী বড় বড় আছে, তাদেরকেও আমি নিগ্রহিষ্যামি, বসে নিয়ে আসবো। আচ্ছা গেল, মানে পশুপালনের ব্যাপারটাও নিয়ে নিল আর কি। আর খেলাধুলোর ব্যাপারটাও, হাতির খেলা দেখতে সবাই আসবে। বললো মহাবলান বৃষভান নিগ্রহিষ্যামি ইতি উপক্রম, আগে বলেছে। সুপকর্তা 3 নম্বর কাজ। সুপকর্তা মানে সুপন করতি যশ, সুপকার। কিন্তু টিকাকার নীলকণ্ঠ বলছেন আরো একটা অর্থ হতে পারে সু উপকর্তা। উপকর্তা মানে উপকারী। কিরকম উপকারী? খুব ভালো রকম উপকারী, পরম উপকারী। সু কার পরম উপকারী? অন্ন ব্যঞ্জনাদির, শস্যাদির। হ্যাঁ, চাল ডাল তো এমনি এলো, সাধারণ চাল থেকে সাধারণ ভাত হতে পারে, পোলাও হতে পারে, খিচুড়ি হতে পারে, ডাল থেকে এমনি ডাল হতে পারে, খিচুড়ি হতে পারে, আর কি হতে পারে, বিশেষ রকমের কত রকমের ডাল রান্না হয় ভেবে দেখুন। তরকা হয়, কাঁচা রান্না করা যায়, 5 রকম ডাল মিশিয়ে রান্না করা যায়, তারপরে ডাল মাখানি আর কি সব হয় না, সব পাওয়া যায়। ডাল ফ্রাই, তারপরে ঘরে রান্নাও তো কত বৈচিত্র্য আছে। এই শীতকালে বিশেষ করে তাপস অ্যাপ্রিসিয়েট করবেন। হ্যাঁ, কড়াইশুটি দিয়ে, ফুলকপি দিয়ে, গাজর টাজর দিয়ে এক রকমের ডাল হয়। আর তারপরে আরো ডাল হয় ওই মৎস্য, মুন্ডাদি সহযোগী, মুড়োর ডাল ইত্যাদি প্রভৃতি। তাহলে যা রান্না কাঁচা উপকরণ উপাদান, সেটাকে সু উপকর্তা, তার মধ্যে আরো অভিনব স্বাদ এবং রূপ বিধান করা, তাহলে সুপকর্তা হলো। আর নিযোধক,
নিরোধক মানে মল্লযুদ্ধ কর্তা। কিরকম? মারণ বর্জন, মেরে ফেলবে না। ঠিক আছে, এরপরে অর্জুনকে জিজ্ঞেস করলেন তুমি কি করবে? তখন অর্জুন বললেন, অর্জুনের বৈশিষ্ট্য অনেকক্ষণ লম্বা। এখন দেখুন 14টা শ্লোকে অর্জুনের গুণ গান করলেন। কিং কর্ম কৌন্তেয় ধনঞ্জয় করিষ্যতি, স্বয়ং কিং কর্ম কৌন্তেয় করিষ্যতি ধনঞ্জয়। যে কিরকম মহাবল, মহাবাহু, অজিত। আর এই খাণ্ডব বনের সময়, দাহনের সময় তিনি তার বীর্য দেখিয়েছেন। এবং ইন্দ্রকে জয় করে তিনি সেই খাণ্ডবের অগ্নিকে, খাণ্ডব দহনের অগ্নিকে শান্ত করেছিলেন। তাহলে এই এত সব কাজ যে করেছে, সে কি করবে? তাছাড়া বাসুদেবেরও সে মানে কৃষ্ণের অত্যন্ত প্রিয় অস্ত্র শিক্ষায়। শেষকালে কি বলছেন দেখুন 2টো শ্লোকে। কে দ্বাদশ রুদ্র, ত্রয়োদশ আদিত্য যেন, যেন নবম বসু এবং দশম গ্রহ। কে মনে করছে? যুধিষ্ঠির। তো রুদ্র কটা? 11টা। কিন্তু অর্জুনকে দেখে মনে হয় এ হচ্ছে আর একটা রুদ্র, মানে দ্বাদশ রুদ্র, মানে 12তম। এই দ্বাদশ ত্রয়োদশ হচ্ছে পুরনে, বোঝা যাচ্ছে না সংখ্যাটাও যা, পুরনটাও তা। দ্বাদশ মানে 12তম, ত্রয়োদশ মানে 13তম। সংখ্যাটাও শব্দ যা, পুরন বছর শব্দটাও তাই। আদিত্য কটা? 12টা, দ্বাদশ আদিত্য। কিন্তু একে মনে হচ্ছে ত্রয়োদশ আদিত্য। যাকে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন আদিত্যানাং ত্রয়োদশম। বসুদের মধ্যে যেন 9টা, পোস্ত 8টা, অষ্টাবসু। কিন্তু এটা দেখে মনে হচ্ছে নবম বসু আছে। কে সে? অর্জুন। আর গ্রহ কটা? 10টা। গ্রহ কটা? 9টা। তারপরে কিন্তু অর্জুনকে দেখে মনে হচ্ছে শক্তিশালী আরেকটি গ্রহর উদয় হয়েছে, 10ম গ্রহ। লৌকিক তামাশায় তাপস আপনি জানেন তো 10ম গ্রহকে? কি হলো? আগের দিন ছিলেন না। তাপস আছেন তো নাকি বেরিয়ে গেছেন? আছে তো? আছি। 10ম গ্রহ কে? হ্যাঁ জামাতা। হ্যাঁ, আপনি তো 10ম গ্রহ হয়েছেন তো, হয়েছেন তাই না? হ্যাঁ, জামাতা 10ম গ্রহ। আচ্ছা, এ হলো। তখন অর্জুন বললেন যে হ্যাঁ, আমার কিনাঙ্কিত বাহু, না সরি, ওর প্রশংসা শেষ হয়নি। আগের দিন বলেছি, আবারও বলছি, ক্লাস শেষ হওয়ার পরে যাতে কেউ প্রশ্ন না করেন। আমার ডান হাতে এবং বাঁ হাতে গরুর কাঁধের মতন ভার বইতে বইতে গরুর কাঁধে যেরকম কড়া পড়ে যায়, আমার ডান হাতে এবং বাঁ হাতে কনুয়ের কাছে কি হয়েছে? ওই রকম কিনাও, কড়া হচ্ছে মূর্ধন্য, মানে কড়া যাকে বলি আমরা। ওই সুরূপা চিত্রাঙ্গদা, আসল চিত্রাঙ্গদার থেকে অর্জুনের মনকে ঘোরাবার জন্য বলেছিল, সন্ধিতে পারে লক্ষ্য কিনাঙ্কিত তার বাহু, বিধিতে পারে না বীর ও বক্ষ কুটিল কটাক্ষ স্বরে। এমনি বান চালাতে পারে, কিন্তু নয়ন বান সে নিক্ষেপ করতে পারে না। সুতরাং কুৎসিত কুরূপ সে, তার কাছে, এর কাছে মানিব ইতিহাস, তাহলে তার কাছে যাবে না। আর যাকে আমার মনে হয় সমস্ত পৃথিবীর মধ্যে যেমন হিমালয়, ও যেন সেই রকম। আর সমস্ত নদীর মধ্যে, স্রোত বাহিরের মধ্যে যেমন সমুদ্র, দেবতাদের মধ্যে যেমন ইন্দ্র, বসুদের মধ্যে যেমন হব্যবাদ, আর পশুদের মধ্যে যেমন ব্যাঘ্র, পাখিদের মধ্যে যেমন গরুর, যোদ্ধাদের মধ্যেও সেই রকম তিনি শ্রেষ্ঠ।
বিরাট নগরী এই অর্জুন কি কাজ করবে? অর্জুন বললেন, আমি তৃতীয়াং প্রকৃতিং গত বৃহন্নলা নাম নিয়ে, নামনা চৈব বৃহন্নলা, আমি বৃহন্নলা নাম নিয়ে তৃতীয়া প্রকৃতি গ্রহণ করব। সাজ কিরকম হবে? পিনদ্ধ কম্বু পাণিভ্যাম, হাতে কলসি নেব, আর বেনি কৃত শিরা, মাথায় একটা বেনি নেব, আর কি করব? বালা পরবো, বলয়িষ্যামি বাহু কৃত কিনা বুবু, যে হাতে কড়া চিহ্ন পড়ে গেছে বান টানতে টানতে, সেই ওপর হাতে যদি আমি বাজু বা অঙ্গ ধরনের গয়না পরি, অলংকারে ঢেকে যাবে সেই চিহ্ন। আর কি করব না, পঠন আখ্যায়িকাং চৈব স্ত্রী ভাবে ন পুনঃ পুনঃ, তাহলে স্ত্রী ভাবে, স্ত্রী রূপে কি করব? মহিপালের, রাজার আর অন্য সকলকেও অন্তঃপুরে কি করব? রময়সে, এন্টারটেইন করব। রময়তি মানে এন্টারটেইন করা। কি করে? আখ্যায়িকাং পঠন, গল্প পড়ে, গল্প বলে বলেনি, আখ্যায়িকাং পঠন মানে বই দেখে আখ্যায়িকা পাঠ করে শুনিয়ে রাজাকে এবং অন্তঃপুরের সকলকে সে আনন্দ দান করবে। আর কি? রাজকন্যাকে বা রাজবাড়ির রমণীদেরকে বিরাট ভবনের স্ত্রী, এটা দ্বিতীয় বহু বচনে, বিকল্পের রূপ হতে পারত স্ত্রী, দন্ত সহিত রফলা দীর্ঘইকার বিসর্গ। কি শেখাবেন? গীতং নৃত্যং বিচিত্রং চ বাদিত্রং বিবিধং তথা, গান শেখাবো বিচিত্রম, নৃত্য শেখাবো বিচিত্রম, আর বিবিধ বাদ্য শেখাবো। শিক্ষয়িষ্যামি অহং রাজন প্রজানাং সমুদাচারং বহু কর্মকৃতং বদং সাধয়িষ্যামি কৌন্তেয় মায়া আত্মানম আত্মনা, মায়া অবলম্বন করে আমি নিজেই নিজেকে আচ্ছাদন করে রাখবো। আর যদি বলে তুমি কোথা থেকে এলে বাবা, তখন আমি বলবো পৃষ্ঠ রাজ্ঞা। রাজা যদি জিজ্ঞাসা করে, ভারত হে ভরত কুল বংশে জাত যুধিষ্ঠিরস্য গেহে দ্রৌপদ্যা পরিচারিকা উষিতা অস্মি ইতি বক্ষ্যামি, যুধিষ্ঠিরের বাড়িতে দ্রৌপদীর পরিচারিকা হয়ে আমি ছিলাম, মানে দ্রৌপদী সহায়িকা সেবাকারিণী হয়ে আমি ছিলাম। পৃষ্ঠ রাজ্ঞা চ ভারত, এই সম্বোধনটা সবার শেষে গেল। এইভাবে এতেন বিধিনাচ্ছন্ন কৃতকেন যথা নল, নল যেমন যথা নল কৃতকেন ছন্ন আসিত, নল যেমন কৃত্রিম ভাবে ছদ্মবেশ ধারণ করেছিলেন ছদ্ধাতুক্ত ছন্ন। কখন? দময়ন্তীর স্বয়ংবর সভায় কি হয়েছিলেন? 5টা নলকে দেখা গিয়েছিল। 5টা নলকে ইন্দ্র, বরুণ, অগ্নি, যম। একটা শ্লোকে এই শ্রেয়র্ষ কবি এমন বিশেষণ দিয়েছেন যে 5 জনের পক্ষেই যাবে। পদচ্ছেদটা সমাসের মধ্যে সমস্ত মান শব্দগুলোকে অন্য অন্য ভাবে ধরতে হবে এবং সেখানে শ্লেষের চরম। এইরকম নল যেরকম কৃতকেন কৃত্রিমেণ, এই যে কৃত্রিম, তার যুক্ত বর্ণ না দিয়ে খুব সহজ একটা শব্দ হতে পারে কৃতক। ছদ্মক, ছদ্ম রাগ, আসলে রাগ করেনি, কৃতক কোপ আর্টিফিশিয়াল। খুব সব ব্যবহারটাই হচ্ছে কৃত্রিম, আর্টিফিশিয়াল, আসল সত্যি নয়। কৃতক ব্যবহার, কৃতক আচার। ঠিক আছে, তাহলে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি হবে? তাপস, অন্যরা, অভিষেক, কৃতজ্ঞ বুদ্ধি বলেছিলেন। সম্পাদ, বলুন। কৃতজ্ঞ বুদ্ধি।
কৃতকা বুদ্ধি। কৃতকা বুদ্ধি কৃতকে বা artificial কৃতকা বুদ্ধি করে, হ্যাঁ কৃতকা কৃতকা বুদ্ধি। বুদ্ধি। কিভাবে কৃতকা বুদ্ধি artificial বলেছিলেন হুম ম্যাডাম, আপনি কৃতকা বুদ্ধি বলেছিলেন। কৃতক কৃতকা বুদ্ধি। কৃতক বুদ্ধি বুদ্ধি। যুক্তাক্ষর নেই, শব্দরূপ করা সোজা হবে। কৃতক মেধা। এই বাঙালিদের হচ্ছে একটু যুক্তাক্ষর বহুল শব্দ পছন্দ। হ্যাঁ, ভারতীয় বংশজ বললেই হয় না, বললে ভারতীয় বংশোদ্ভূত। আচ্ছা, তাহলে কৃতকেন শব্দ ছন্ন আছে যথা নল, সেরকম আমিও কৃতকেন বিধিনা ছন্ন, কৃত্রিম সমস্ত প্রয়োগ করে বিহরিস্বামী বিরাট ভবনে সুখম, বেশ ইচ্ছে সুখে ঘুরে বেড়াবো সহজ স্বচ্ছন্দ ভাবে। সুখম মানে স্বাচ্ছন্দ্যে অনায়াসে ন। এবার যদি বলে নকুল কি হবে? নকুল বলল আমি গ্রন্থিক নামে অশ্ববন্ধু হব। এটা আমার খুব পছন্দ। যুধিষ্ঠির নকুলের বৈশিষ্ট্য দেখুন। এই যে বলে সংস্কৃত সাহিত্য পড়তে গেলে কেবল নারীর রূপের বর্ণনা। আমি দেখালাম এখানে শ্লোকের পর শ্লোক একজন পুরুষ নারীর রূপের বর্ণনা করছেন না, তিনি নিজের ভাইয়েদের সৌন্দর্য বর্ণনা করছেন, বা ভাইরা দাদার সৌন্দর্য বর্ণনা করছে। বলছেন তুমি কমলাঙ্গ, কাকে বলছেন? নকুলকে। আর ওদেরকে আর ভরত কুরুনন্দন এসব ভারত কুরুনন্দন বলছেন না, ওরা এতই ছোট। যুধিষ্ঠির নকুল এবং সহদেব দুজনকে তা তো বলে শোনা যাচ্ছে না। আচ্ছা, শোনা যাচ্ছে। আমি হাততালি দিলাম ম্যাডাম, আপনি খুব হ্যাঁ সুন্দর বলেছেন। আপনি খুব সুন্দর বলেছেন, তাই হাততালি দিলাম। ঝাপসা হচ্ছে। না আচ্ছা দেখছি, দাঁড়ান। না না, এবার আমি আমি হাততালি দিলাম। শোনা যাচ্ছে, আপনি বলুন। হে ভগবান। বেশি বেড়ে পাকা। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, এর আগে পর্যন্ত শোনা গেছে তো? হ্যাঁ আমি ম্যাডাম। বলছি যে সাধারণত একটা বলা হয় সংস্কৃত সাহিত্য পড়তে গেলেই নারীর রূপের বর্ণনা এবং পুরুষের বর্ণনায়। তো এখানে আমরা দেখছি এগুলোকে কেউ পড়েও না, বলেও না। দেখছি পুরুষের সৌন্দর্য বর্ণনা কি করে হচ্ছে, শারীরিক এবং স্বভাবগত, এবং সেটা করছেন আর এক পুরুষ। যুধিষ্ঠির তার ভাইদের সৌন্দর্য বর্ণনা যেভাবে করলেন, এবং ভাইরাও যুধিষ্ঠিরকে যেভাবে সম্বোধন করলেন, তার স্বভাবের গুণ এবং শারীরিক সৌন্দর্যের কথাও বলা হচ্ছে। এখন আর এই নকুল আর সহদেব, মানে এখানে ঘটনাটা হচ্ছে যুধিষ্ঠির চার ভাইকে জিজ্ঞাসা করছেন, কিন্তু সবচেয়ে প্রথমে যুধিষ্ঠির কি করবেন সেটা তাকে জিজ্ঞেস করেছিলেন অর্জুন। হ্যাঁ, আচ্ছা, তাহলে যুধিষ্ঠির বাকিদেরকে কুরুনন্দন, ভারত, কৌন্তেয় এসব সম্বোধন করেছেন, কিন্তু নকুল
সহদেব এতই ছোট যে ওদেরকে আর ওইসব শব্দ বলছেন না, বলছেন তাঁত বাছা বৎস কিন্তু নকুল তাঁত কুরবানস্তত্র চরিষ্যসি। তুমি কি করে করবে, কারণ তুমি কেমন, তুমি হচ্ছ কোমলাঙ্গ অথচ বীর এবং সুন্দর আর সুখ ভোগের যোগ্য, সুকুমার সুর দর্শনীয় সুখোচিত। ঠিক আছে, সুকুমার সুর দর্শনীয় সুখোচিত, সুখোচিত। আচ্ছা, তুমি বিরাট রাজা রাজ্যে কি কাজ করবে, কিভাবে থাকবে, বিচরিষ্যসি মানে বসবাস করবে। তিনি বলছেন অশ্ববন্ধ ভবিষ্যাম, আমি বিরাট রাজার অশ্ব রক্ষক হব, ঘোড়া বাঁধবো তা নয়, মানে ঘোড়া সালের অধ্যক্ষ হব, অশ্ব রক্ষক হব। বিরাটন্দ্রের পতেশ অহং অশ্ববন্ধ ভবিষ্যামি। আর আমার নাম কি হবে, গ্রন্থিকো নাম নাম না অহং। আবার বলছে অহং, আমার নাম হবে গ্রন্থিক। এতৎ কর্ম সুপ্রিয়ং মম, কর্ম ইতৎ সুপ্রিয়ং মম। আর আমি অশ্ব চিকিৎসাতেও দক্ষ, অশ্ব রক্ষাতেও দক্ষ, কুশল অস্মি অশ্ব রক্ষায়াং তথৈব অশ্ব চিকিৎসিতে প্রিয়াশ্চ সততং মে অশ্বা। আমি অশ্বদের খুবই ভালোবাসি, ওরা আমার খুব প্রিয়। যথা তব, আবার আপনারও দেখুন সম্বোধন করছে যুধিষ্ঠিরকে কুরু রাজ, অগ্রজ বলছে না, সবসময় যুধিষ্ঠিরকে এরা রাজা বলে সম্বোধন করছে। আর যারা আমাকে ডেকে জিজ্ঞেস করবে তুমি কোথায় ছেলে, আমন্ত্রীয়, আবার আছে আমন্ত্রয়িষ্যতি। যে চ মাম আমন্ত্রয়িষ্যন্তি বিরাট নগরের জনা, তাহলে যে জনা মাম আমন্ত্রয়িষ্যন্তি, যে লোকেরা আমাকে ডেকে কথা বলবে, আহ্বান করে বলবে, কোথায়, বিরাট নগরে। তাহলে বিরাট নগরে যে জনা মাম আমন্ত্রয়িষ্যন্তি তেভ্য এবং প্রবক্ষ্যামি, দেখুন এখানে ষষ্ঠী বলেনি, চতুর্থী বললো, তাদের কাছে আমি এই রকম বলবো। তখন আমি এই কথাটাই বলবো, কি বলবো, যুধিষ্ঠির তখন বললেন, কি বলবে তুমি, কি করিবা, তস্য সমীপে বিহরিষ্যসি বিচরিষ্যসি কিং কুর্বাণা প্রচ্ছন্ন, কি করে তুমি প্রচ্ছন্ন হয়ে বিচরিষ্যসি। তখনও বললেন সহদেব, সহদেব বলছেন গো সংখ্যাতা ভবিষ্যামি বিরাটস্য মহীপতে, আমি বিরাট রাজার গো সংখ্যাতা হব, গো গণনাকারী হব। মানে গরু রক্ষা করতে গেলে তাই তো গুনে রাখতে হবে, নইলে ওই এদিক ওদিকে পালিয়ে গেলে তা ধরে আনবে কে। বিরাট রাজা, বিরাটস্য মহীপতে মানে বিরাট রাজস্য প্রতিষেধাচ, তাদের আমি বিপথ গমন থেকে রক্ষা করব, প্রতিষেধ করব, আটকে দেব। সংখ্যানে চ কুশল গবাম, গবাম সংখ্যানে কুশল, গরুর জ্ঞানে তার ভালো মন্দ বিচার করতে, সংখ্যা মানে জ্ঞান, সংখ্যান মানে জ্ঞান, গরু বিষয়ক বিজ্ঞানে মানে ক্যাটল সায়েন্স, মানে এখন কি বলে ভেটেরিনারি সায়েন্স, তাতে আমি দক্ষ। গো পরীক্ষক, সংখ্যাতা মানে পরিজ্ঞাতা, পরীক্ষক, ইক্ষ ধাতু মানে জ্ঞান। অহং হি ভবতা গোসু সততং প্রহিত পুরা, বলবো, আচ্ছা ও বলবে আমার নাম তন্ত্রীপাল ইতি খ্যাত নাম না বিদিতম অস্তুতে, আমার নাম তন্ত্রীপাল, এই নামেই আপনি আমাকে চিনে রাখুন। আবার বিদিতম অস্তুতে
ঠিক আছে, জানিষ্যসি ত্বম, কিন্তু তা না বলে বললো বিদিতম, তার মানে কৃত প্রত্যয় ব্যবহার করলো, কে জানবে তুমি, তাহলে ত্বম না বলে ত্বম জ্ঞাস্যসি না বলে বললো জ্ঞাতম তে, তবু জ্ঞাতম। কিন্তু কৃত প্রত্যয় করলে তো কর্তায় ষষ্ঠী হবে না, যদি সেটা ত প্রত্যয় হয়, এটা যদি আছে, তক্তবতী হয়, সত্রিশানচ হয়, এসবগুলো হলে তো হবে না। তখন বললো যে এর আবার একটা বিরোধ আছে, সে বিরোধটা কি, তাকে বিরোধ করে একটা সূত্র হচ্ছে প্রতিষেধ সূত্র। তস্য বর্তমানে, আগে বললাম কয়েকবার যে এখানে তুমি জানবে, তুমি জেনে রাখো, এটা বর্তমান কালে তো, আর সেই জন্য এই তুমি শব্দে ষষ্ঠী হলো। এখানে বিকল্প পদটা হবে তব, তের বিকল্প পদ তুভ্যম হতে পারে, তব হতে পারে, এখানে কোনটা হবে, তব। আচ্ছা, এইভাবে আমি নিপুণ চরিষ্যামি, ঠিক আছে। আপনার মানস জ্বর বিয়েতু, বয়জফলা একার তয় হস্য অন্তস্থ ব, বি এতু বিপুর উপসর্গ, ই ধাতু মানে গম, তব মানস জ্বর, আপনার মানসিক দুশ্চিন্তা টেনশন, কি হলে বি এতু বিগত হোক, ঠিক আছে। তাহলে বিয়েতু বিপূর্বক, ই ধাতু লোট প্রথম পুরুষ একবচন। আর বিরাট রাজকে কি বলবে, হে বিষাংপতি, হে রাজা, অহং ভবত্বা গোষু সততং প্রহিত পুরা, তত্রমে কৌশলং সর্ব অববুদ্ধং বিষাম্পতি। বিষভান অপি জানামি, গরু তো জানি দুধ দোয়াটোয়া, ষাঁড়গুলোকেও জানি। পূজিত লক্ষণান, কোন ষাঁড়গুলো হচ্ছে সুলক্ষণ, যেসাং মূত্রম উপাঘ্রায় অপি বন্ধ্যা প্রসূয়তে, কি করে প্রসব করাতে হবে গরুদের, কোন ষাঁড়ের সঙ্গে মিলিত করে, সেগুলো সব আমি জানি। আর আমি কি বলবো, আমাকে কেউ জানতে পারবে না। আমি তাদেরকে কি বলবো, বলবো যে আপনার কাছে আমি ছিলাম, মানে রাজা যুধিষ্ঠিরের কাছেই আমি ছিলাম, এবং সেখানে এই কাজই করতাম। গো সংখ্যাতা ছিলাম, গো বিজ্ঞানী ছিলাম, গো বৃষভদের রক্ষা করতাম। তারা উল্টো দিকে গেলে পরে পথ হারিয়ে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করলে, বিচরণ ক্ষেত্র ছেড়ে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করলে ঘুরিয়ে আনতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, প্রতিষেধা, আর তাদের চিকিৎসা ইত্যাদিতেও আমি দক্ষ, তাদের খাবার দাবারে দক্ষ, আবার গো দহনেও দক্ষ, এবং গো প্রসবের জন্য যা যা প্রয়োজন সেটা করব। তা করতে গেলে কি দরকার, বৃষভদের জ্ঞান দরকার। এখন আগের দিনে কারো মনে হয়েছিল বোধ হয়, আমি ভুলে গিয়েছি, যে দ্রৌপদী ও ছদ্মবেশে ওখানে ছিলেন। আগের দিনে এই জায়গাটা খুব বিশদে পড়া হয়েছে। দ্রৌপদী সৈরিন্ধ্রী নাম নিয়েছিলেন। সৈরিন্ধ্রী একটা পেশাগত নাম, বিউটিশিয়ান, হ্যাঁ, হেয়ার ডুয়ার। হেয়ার ডু করতে গেলে, চুলের যত্নআত্তি করতে গেলে, হ্যাঁ, তা মুখটাও পরিষ্কার না করলে হবে না, সুতরাং মেকআপটাও একটু করতে হবে। এক কথায় সৈরিন্ধ্রী ছিল তখনকার দিনে হেয়ার ডুয়ার অ্যান্ড বিউটিশিয়ান, মেকআপ পার্সন, মেয়েরাই হতো। এবং সৈরিন্ধ্রীরা কোনো বাড়িতে থাকলে কি করতো, এই পয়সা টয়সা নিত না, সারাদিন থাকতো, অন্যান্য সব কাজ করতো, বাড়ি থাকতো। যাই হোক, পরিচারিকা, ওকে জিজ্ঞেস করলে কি বলবে, যে আমি দ্রৌপদ্যা যুধিষ্ঠিরস্য গেহে, যুধিষ্ঠিরের বাড়িতে দ্রৌপদ্যা পরিচারিকা আসাম, যুধিষ্ঠিরের বাড়িতে আমি দ্রৌপদীর পরিচারিকা ছিলাম, উষিতা অস্মি, পরিচারিকা রূপে বাস করেছিলাম। এটা হয়ে গেল। এছাড়া একটা বলেছিলাম যে তারা এই 5 ভাই একটা গোপন নাম নিয়েছিল। সেই গোপন নামটা তাদের কে দিয়েছিলেন, ঋষি ধৌম্যের সঙ্গে পরে দেখা হলো 4th অধ্যায়ে। ঋষি ধৌম্যের সঙ্গে আলোচনা করলেন যুধিষ্ঠির, বললেন যে আপনি যা যা বলেছেন আমরা সব শুনবো ইত্যাদি।
এই যে সবাই মিলে আলোচনা করলো, এরপর এই তৃতীয় অধ্যায় পর্যন্ত, চতুর্থ অধ্যায়ে গিয়ে যুধিষ্ঠির আবার বললেন যে ভাইরা শোনো, সব কথাবার্তা তো হয়েই গেল, এর পরে কি হবে? যুধিষ্ঠির বললেন তোমরা যে যে কাজ করবে সবই বলেছো, আমারও বুদ্ধি অনুসারে আমি সেগুলোকে গ্রহণ করলাম, কিন্তু তবুও পুরোহিত ধৌম গুরুকে আলোচনার মধ্যে আনা হোক, তার সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্তটা নিশ্চিত করব, ফাইনাল করব আর কি। এই ফাইনাল করা হচ্ছে নিশ্চিত করা। আর সেই ধৌম এখন কি করবেন, সমস্ত সারথি আর প্রধান পাচকগণের সঙ্গে দ্রুপদ রাজার বাড়িতে যাবে, গিয়ে কি করবে, আমাদের জন্য অগ্নিহোত্র সম্পাদন করুন। কোনো কাজ করতে গেলে যজ্ঞ করতে হবে তো, তাহলে সেই যজ্ঞটা করবে কে? ধৌম্যকে আগেই পাঠিয়ে দিলেন। আর তাদের সঙ্গে যে মেয়েরা যাচ্ছিল তাদেরকে বললো যে এরা কোথায় যাবে, এই সারথীরা আরোহী শূন্য রথ নিয়ে দ্বারকা নগরে ফিরে যাক। আর এই মেয়েরা যারা পরিচারিকা এসেছে, সেই মেয়েরা আর যারা রান্না বান্না করে, মানে জঙ্গলে ওদের সঙ্গে সব লোক লস্কর ছিল, নারীরা, পাচকেরা এবং অন্যান্য পাকস্থানাধ্যক্ষেরা, তারা পাঞ্চাল রাজের বাড়িতে যাক। তাহলে ফিরে যাবে কারা? রথগুলো, রথ চালাতে গেলে সারথি চাই। এখন ধৌম্য তখন বুদ্ধি দিলেন, না এর মধ্যে একটা কথা হলো, আর পথে কেউ তাদের জিজ্ঞেস করতে পারে খালি রথ নিয়ে কোথায় যাচ্ছ। একটা গোয়েন্দা ফিল্ম দেখেছিলাম, সেখানে ওই একজন খুন করেছে, তারপর সেটাকে নিয়ে গাড়িতে লুকিয়ে, মানে গাড়িতে যে যাচ্ছে ড্রাইভার ছাড়া ওই দেহটাকে নিয়ে, সে নিজেকে সিটের উপর শুয়ে লুকিয়ে ফেলেছে, খালি একা ড্রাইভার যাচ্ছে, তারপরে আবার একা ড্রাইভার ফিরেও আসছে। তো ওই সিসিটিভির সব ওগুলো চেক করে তারপরে দেখছে যে একবার যাচ্ছে একবার আসছে খালি গাড়ি নিয়ে। কেন? তখন সে ড্রাইভারটা গাড়ি নম্বর থেকে ড্রাইভারকে ডেকে বলছে আমি তো কিছু করিনি, ওখানে গিয়েছিলাম। হ্যাঁ আমি গিয়েছিলাম, তাতে কি দোষ হয়েছে? আমি যেতে পারি না ওখানে গাড়ি নিয়ে, আমার অর্ডার ছিল, আমি গিয়েছিলাম। আচ্ছা বলে তা ফিরে এলে কেন খালি গাড়ি নিয়ে? তো গেলে খালি গাড়ি নিয়ে, ফিরেও এলে খালি গাড়ি নিয়ে, এ তোমার কিরকম গাড়ির ব্যবসা, ড্রাইভারি ব্যবসা? ওই করে ধরা পড়লো আর কি। সেই রকমই এখানেও দেখুন, খুব সাবধানে যুধিষ্ঠির খালি ওরা ফিরে যাক চলে যাক না, জানতু দ্বারবতী শীঘ্রম, দ্বারবতী মানে দ্বারকা, শীঘ্রম ইতিমে বর্ততে মতিস, আমার এটাই মনে হচ্ছে দ্রুত দ্বারকায় ফিরে যাক। আর এই মেয়েরা আর দ্রৌপদীর সমস্ত পরিচারিকারা পাঞ্চালান এবং গচ্ছন্তু, পাঞ্চালান বহু বচন করলো কেন? দেশবাচক শব্দ, দেশ শব্দটা নেই, তাহলে পাঞ্চাল দেশে ওরা চলে যাক। আর সুদ পৌর গবৈ সহ, যারা রান্না করে আর যারা যে তাদের লিডার পৌর গব মানে পাকশালার অধ্যক্ষ, তাদের সঙ্গে তৃতীয়াতে সহ শব্দের যোগে তৃতীয়া। এরপরে কি? এরপরে ওই ওই রথের লোকগুলোকে যদি কেউ জিজ্ঞাসা করে কি হলো, তখন সকলে বলবে পাণ্ডবদের সংবাদ আমরা কেউ জানি না, ন প্রাজ্ঞায়ন্ত পাণ্ডবা, পাণ্ডবদের কথা কিছুই জানা যাচ্ছে না। সর্বৈরপি বক্তব্য, সকলেই একটাই কথা বলবে পাণ্ডবদের কথা তো আমি কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু জানি না। গতাহি অসমান অপাকীর্য, আমাদেরকে সরিয়ে দিয়ে, আমাদেরকে একেবারে পরিত্যাগ করে, অপাক কীর্য, কয় দীর্ঘরই একটা ধাতু আছে, মানে ছড়িয়ে দেওয়া। তাহলে অপপূর্বক আপূর্বক কৃ ধাতু, মানে একেবারে অবহেলা করে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে, পরিত্যাগ করে। গতা সর্বে দ্বৈত বনাত ইতি, ওরা দ্বৈত বনে বনবাস করেছে,
তো এখন তারা কোথায় বলে কিছুতে জানতে পারা যাচ্ছে না, আমাদেরকে এরকম ছড়িয়ে ছিটিয়ে তাড়িয়ে দিয়ে দ্বৈত বন ছেড়ে দ্বৈত বনাত গতা চলে গেছে কোথায় আমরা জানি না, দ্বৈত বন ছেড়ে চলে গেছে। ধম্ম বললেন, দেখো যুধিষ্ঠির এবং অন্য পাণ্ডবেরা, তোমরা সকলে জানো ব্রাহ্মণরা বন্ধুগণ যানারোহণ যুদ্ধ প্রবৃত্তিতে এবং অগ্নি প্রবৃত্তির উৎপাতে যা যা কর্তব্য সে সমস্তই তোমাদের জানা আছে। অগ্নির উৎপাত মানে জানে প্রহরণে তথৈব অগ্নিষু, উৎপাত মানে ওই যে বললো যাগযজ্ঞ করবে মানে অগ্নি উৎপাদন, অগ্নি নিষ্পাদন। তারপরে এই শ্লোকটা খুবই দরকারি শ্লোক, 7 নম্বর শ্লোক 4th অধ্যায়। যুধিষ্ঠিরকে বলছেন, ত্বয়া রক্ষা বিধাতব্যা কৃষ্ণায়া ফাল্গুনেন চ, ত্বয়া চ ফাল্গুনেন চ কৃষ্ণায়া রক্ষা বিধাতব্যা। কৃষ্ণা রক্ষা করণীয় মানে তুমি যুধিষ্ঠির এবং অর্জুন দ্রৌপদীকে সর্বদা রক্ষা করবে, এটাই তোমাদের কর্তব্য। বিদিতং বহ যথা সর্বং লোকবৃত্তং ইদং নিপ, সাধারণভাবে মানুষের লোকচরিত্র তোমাদের জানা আছে। বৃত্তম মানে চরিত্রম, লোকবৃত্তম লোকচরিত্রম, ওয়াহ বিদিতম আবারও বর্তমান কালে বিহিত ত প্রত্যয়ের প্রয়োগে কর্তায় ষষ্ঠী হলো, যেহেতু এটা বর্তমানে ত, অতীতে ত হলে ষষ্ঠী হতে পারতো না। তোমরা জানো এগুলো, তবুও তোমাদেরকে বলছি বন্ধু ভাবে তোমরা কি 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 করবে। এ রাজ এখানে রাজবাড়িতে গিয়ে তারা কিরকম সৎ আচরণ করলে রাজার প্রিয় হবে সেটা ধর্মের উপদেশের মধ্যে আছে। টাকার জন্য লোভ করবে না। হ্যাঁ, বলছেন আমি তোমাদের কাছে রাজভবনে বাস করবার রীতি বলছি, তোমরা রাজভবনে থেকে সমস্ত দোষ থেকে মুক্ত থাকবে, দোষ থেকে উত্তীর্ণ হবে। হে কুরু বংশের পুত্রগণ, কুরু বংশীয়গণ, অভিজ্ঞ লোকেদের পক্ষেও রাজভবনে বাস করা দুষ্কর। অতএব অন্য লোক তোমাদের সম্মান করুক বা নাই করুক, এই 1 বৎসর তোমাদের অজ্ঞাতভাবে বিরাট রাজার ভবনে বাস করতেই হবে। অতএব প্রতিহারী দ্বার ছাড়িয়া দিলে তবেই রাজার দর্শন পাবে। অর্থাৎ প্রতিহারী যখন তোমাকে প্রবেশ করার জন্য সরে যাবে এবং বুঝিয়ে দেবে, ইঙ্গিত করবে প্রবেশ করতে, তখনই তুমি প্রবেশ করবে। কি বলছেন, দৃষ্টদ্বার লভেত দ্রষ্টুম ন রাজসু বিশ্বাসেত, রাজাকে কখনো বিশ্বাস, আজকে ভালো কালকে খারাপ হয়ে যাবে। আর কি লভেত দ্রষ্টুম রাজানম, বলু ঠেলা, লভ ধাতু তো আত্মনেপদী, এখানে পরস্ময়পদী হয়ে গেল। আচ্ছা, এই হলো এপিক সংস্কৃত। কাজে যখন তখন যেখানে সেখানে চলে যাবে না। আর যে মানুষ যহ ন জানং ন পর্যঙ্কং ন পীঠং ন গজং ন রথম আরোহেত, যে লোক মনে করে যে আমি রাজার প্রিয় মানুষ, কিন্তু সেটা মনে করেও যে লোক রাজার যানবাহন খাট পালঙ্ক আসন হাতি বা রথে আরোহণ করে না, ঠিক আছে, যো ন জানং আরোহেত, নটা আগে থাকে, তাহলে যহ জানং ন পর্যঙ্কং ন পীঠং, নটা কি ন আরোহেত জানম, ন আরোহেত পর্যঙ্কং, ন আরোহেত পীঠম, ন আরোহেত গজম, ন আরোহেত রথম, সম্মত অস্মি ইতি, রাজা আমাকে পছন্দ করে অতএব আমি তার গাড়িতে উঠে পড়লাম। যে এরকম করে না, যো ন আরোহেত এবং 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 স রাজবসতি বসেত, সেই রাজভবনে ভালোভাবে বাস করার
যজ্ঞ, যেখানে উপবেশন করলে দুর্জনেরা আশঙ্কা করে, সেইখানে যে উপবেশন করে না, যেখানে গেলে পরে দুষ্টচারিণ, দুষ্ট লোক, দুষ্টা জনা, যেখানে আশঙ্কিত হয়ে উঠবে, শঙ্কিতা ভবেয়ু, সেই স্থানে উপবেশন করবে না। রাজা জিজ্ঞাসা না করলে কখনো তাকে উপদেশ দেবে না। না পৃষ্ঠ কস্যচন ব্রূয়াৎ। আর কি, অসূয়ন্তি হি রাজান জনান অনৃতবাদিন, মিথ্যাবাদী মানুষদের রাজারা খুবই অপছন্দ করেন। ঠিক আছে, আর কি, সুতরাং মিথ্যে কথা বলবে না। আচ্ছা, আর ন, আচ্ছা, আর তোমরা রাজভবনে থাকবে, তোমরা সেখানে গিয়ে রাজার অন্তঃপুরে বিচরণ করে রাজা যাদের প্রতি বিদ্বেষ করেন এবং রাজা যারা রাজার শত্রু তাদের সঙ্গে, কিংবা রাজ পরিবারের রমণীকুলের সঙ্গে কখনো মিত্রতা করবে না, সেটাই মানে কখনো বন্ধুত্ব আলাপ পরিচয় করতে যাবে না, সেটাই হচ্ছে বুদ্ধিমান লোকের লক্ষণ। অতি সাধারণ কার্য হলেও সেটা রাজাকে জানিয়েই করবে। অ্যাডমিনিস্ট্রেশনের কথা জানেন তো, মুখে কথা বলে গেলে আমি এটা করবো ওইটা করবো বলে, আচ্ছা ঠিক আছে, না জানিয়ে তো করবে না, কিন্তু তার সম্মতি নিয়েই করতে হবে। আপনার বিশ্ববিদ্যালয় কলেজে দেখেন, যে কোনো একটা কাজ সবসময় বলা হয় ছেলেদের জন্য এটা করবে, অমুক করবে, তো করবে, আবৃত্তি প্রতিযোগিতা করবে, কিন্তু প্রতিষ্ঠানের যিনি কর্তা, হেডমাস্টার মশাই হোক, প্রিন্সিপাল হোক, গভর্নিং বডি হোক, ভাইস চ্যান্সেলর হোক, তাদের কাছে আগাম সম্মতি নিতে হয়, অনুমতি নিতে হয়। তাদের অনুমতি ব্যতি রেখে কোনো কাজ করবে না, রাজাকে জানিয়েই সবটা করবে। এইভাবে যে লোক রাজভবনে বাস করে সেই ঠিকঠাক বসবাস করতে পারবে যত্নপূর্বক, অগ্নির মতো করে, দেবতার মতো করে, মানে রাজাকে অগ্নি এবং দেবতা জ্ঞান করে সেবা করবে। মিথ্যাভাবে রাজার সেবা করলে কাজ হবে না, উল্টে বিনাশ প্রাপ্ত হবে। রাজা যা যা জিজ্ঞাসা করবে সেটারই বর্ণনা করবে, যা জিজ্ঞাসা করেনি প্রমাদ অবলেপঞ্চ ক্রোধঞ্চ পরিবর্জয়েত, ভুল করবে না, কেয়ারলেস মিস্টেক করবে না, অনবধান করবে না, অমনোযোগ করবে না, লেপঞ্চ মানে ক্ষমতা দেখানো, আর মানে ক্ষমতার গর্ব করা, আর ক্রোধ, এগুলোকে বর্জন করবে। সকলের মঙ্গল করবে, করার মতন কাজ করবে যাতে সবার ভালো হয়, আর যাতে সবার যে কাজ সবার প্রিয় সেই কাজই করবে এবং সেরকম কথাই বলবে। হিতং বদেত প্রিয়ম এব বদেত, হিতং চ প্রিয়ম এব বদেত। ঠিক আছে, আর যখন গোলমাল দেখা দেবে, প্রিয়াত অপি হিতং বদেত, লিখে রাখুন, হিতং চ প্রিয়ম এব যত বদেত। আর একটা হচ্ছে প্রিয়াদ অপি হিতং বদেত, যেখানে বিরোধ আছে তখন প্রিয় কথাটা না বলে হিত কথাটাই বলবে। অপ্রিয়স্য চ পথ্যস্য বক্তা শ্রোতা চ দুর্লভ। ও এমন কোন ওষুধ আছে যেটা খেতে খারাপ নয়, ঠিক আছে, দুর্লভ। আর যেটা হিতকর কথা সেটা খুব মধুর, শুনতে ভালো লাগবে, হ্যাঁ, সেরকম কোন বাক্য খুঁজতে পাও। হিতং মনোহারি চ দুর্লভং বচ। সমস্ত আলোচনাতেই রাজার মতে মত দেবে, রাজার পক্ষপাতী হলে ভালো। কিন্তু যেটা রাজার অহিত এবং অপ্রিয় সেটা রাজার কাছে নাই বলা হলো। অপ্রিয়ঞ্চ অহিতঞ্চ যৎ স্যাৎ তৎ অসময় ন অনুবর্ণয়েত। ঠিক আছে, আর যে বুদ্ধিমান লোক সে কি করে,
যে আমি রাজার খুব প্রিয়, রাজা আমাকে খুব পছন্দ করে, হ্যাঁ, বস আমাকে খুব পছন্দ করে, এই ভেবে কখনোই রাজার সেবা করবে না, আর কখনোই রাজার অনিষ্ট করবে না, অনিষ্ট চিন্তাও করবে না, কিন্তু অপ্রমত্ত হয়ে, সংযত হয়ে, হিতঙ্কুর জাত প্রিয়ংচ যত, তার যেটা মঙ্গল, যেটা ভালো হবে, তার কল্যাণ হবে, সেটাই করবে, এবং যেটা প্রিয় রাজা সেটাই করবে, এর অনিষ্ট চিন্তা করবে না, অহিতের সঙ্গে, অনিষ্টের সঙ্গে বসবাস করবে না, সম্পর্ক রাখবে না। সং বসেত, আমরা বলি না ঘর করা, সহবাস করা, দুষ্ট লোকের সঙ্গে ঘর করবে না, মানে মেলামেশা করবে না। একটা শব্দ সুন্দর পাওয়া গেল, সং পূর্বক বস ধাতু, সং বসেত কয়েকবার আছে। স্বস্থানাৎ ন বিকম্পেত, নিজের স্থান ত্যাগ করবে না, আর সেই রাজগৃহে ঠিকঠাক বসবাস করতে পারে। বুদ্ধিমান লোক নীরবে রাজার ডান দিকে কিংবা বাঁ দিকে উপবেশন করতে পারেন। পিছন দিকে গিয়ে বসবে না কেন? পিছন এই যত আমাদের মন্ত্রী শান্ত্রী, এই তারপর প্রধানমন্ত্রী, তারপরে রাজ্যপাল, তারা যখন বড় বড় নেতা, তারা যখন যে চেয়ারে বসেন তার পিছনে কারা থাকে? সিকিউরিটি, দা বডিগার্ড। হ্যাঁ হ্যাঁ বলুন, আর বলুন। ব্ল্যাক ক্যাট বডিগার্ড সিকিউরিটি। বডিগার্ড, ভেরি গুড, সিকিউরিটির লোকেরা। হ্যাঁ, তারপরে ওই এডিকং এর থাকে, কার? রাজ্যপালের এডিকং, এরা সব পিছন দিকে ঘিরে দাঁড়িয়ে থাকে। সুতরাং স্পষ্ট ভাবে যাতে দেখা যায় তুমি রাজার ক্ষতি করতে যাচ্ছ কিনা, হাতে ছুরি নিয়ে বসে আছো কিনা, তলোয়ার নিয়ে, বন্দুক নিয়ে, এই জন্য রাজা ডান দিকে অথবা বাঁ দিকে সোজা সুন্দরভাবে বসবে। পিছন দিকে রাজার রক্ষী পুরুষেরা, অস্ত্রধারী রক্ষী পুরুষেরা রাজার পিছন দিকে দণ্ডায়মান থাকবেন। নীতিজ্ঞ পণ্ডিতেরা রাজার সম্মুখে, মুখোমুখি রাজার সামনে গিয়ে বসে পড়লাম, এটাকে নিষেধ করেছেন। আর নিজের সামনে কোনো গুপ্ত আলোচনা, কনফিডেন্সিয়াল আলোচনা হলেও সেটা অন্যত্র গোপনেও বলবে না। আপনি বুঝতে পারলেন যে কোথাও কোনো একটা আলোচনা হচ্ছে, এটা খুবই কনফিডেন্সিয়াল ওরা ওদের মধ্যে, কিন্তু কোনোভাবে আপনার কানে এলো, আপনার সামনেই আলোচনাটা হলো, আপনি সেখানে মুখ তো খুলবেনই না, অন্য জায়গাতে গিয়েও সে বিষয়ে কোনো কথা বলবেন না। তাহলে এখানে মানে খুব রিফাইন্ড ম্যানার্স এন্ড এটিকেট ইন রয়্যাল অ্যাসোসিয়েশন এটা বলা হয়েছে। এখানে আরো কতগুলো স্বভাবগত বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। সেটা হচ্ছে অম্লান, বলবান, সুর, ছায়ার মতো অনুগত, সত্যবাদী, মৃদু, দান্ত, সে রাজার সঙ্গে বাস করতে পারে। অন্যস্মিন প্রেষ্যমানে পুরস্তাদ যহ সমুৎপতে, অন্য কাউকে রাজা কোনো একটা কাজে পাঠাচ্ছেন, আমি কি করব আমি কি করব করে তার সামনে ঝাঁপিয়ে পড়বে না। আচ্ছা, কিন্তু পরে জিজ্ঞেস করবে আমি কি করতে পারি, আমার কি কিছু করার আছে, মানে আমিও আছি আপনার সেবাতে, কিন্তু ধুমধাম করে সামনে গিয়ে আগে কথা বলবে না। অভারে চৈব ভারে চ রাজ্ঞা যশ চৈব সর্বদা, ভারী হোক অথবা হালকা হোক, রাজা যা বলবেন, রাজ্ঞা আদিষ্ট ন বিকম্পেত, সে বিচলিত হয় না, বিকম্পেত। যো বৈ গৃহেভ্য প্রবসন, যে নিজের বাড়ি থেকে প্রবাসে গিয়ে রাজকার্য তৎপরতার কারণে নিজের ঘরের প্রিয়জনের সঙ্গে থাকতে পারে না বলে দুঃখ করে না, তাদের প্রিয়জনের কথা স্মরণ করে রাজকার্য সম্পাদনে দুঃখ অনুভব করে না, সেই রাজভবনে টিকে থাকতে পারে। এই যে বসেত বসেত বলে যাচ্ছেন, মানে টিকে থাকতে পারে। রাজার সমান সমান পোশাক, হ্যাঁ, টেক্কা দিয়ে পাল্লা দিয়ে করবে, রাজার সামনে হা হা করে হাসবে না, অট্টহাস্য করবে না,
হ্যাঁ, তারপরে তার কাছ থেকে কোনো জিনিসটা খুব ইস হসেত, অত্যুচ্চ ইস হসেত, মানে সভ্য সমাজে গেলে কিরম করে বসতে হয়, কিরম করে হাঁটতে হয়, কিরম করে পোশাক পরতে হয়, আর কিরকম করে হাসতে হয় সেটা করতে হয়। আমাদের এখানে যেখানে যাই দেখি হা হা করে হাই তুলছে, হ্যাঁ, হ্যাঁচ্ছ করে হাঁটছে, মুখে রুমাল টুমাল চাপা না দিয়ে হেঁচকি তুলছে, হ্যাঁ, নাকে মুখে হাত দিয়ে গুড়গুড় করছে, ঘষাঘষি করছে। এইগুলো সব হচ্ছে ব্যাড ম্যানার্স, এটিকেট বিরুদ্ধ। এখানে রাজবাড়ির এটিকেট সম্বন্ধে ধৌম্য, তিনি একজন পুরোহিত পণ্ডিত, তিনি বলছেন সমবেশং ন কুর্বিত ন উচ্চৈ সন্নিধৌ হসেত। সন্নিধৌ রাজার কাছাকাছি থেকে, রাজা মানে রাজ পরিবার, মানে রাজার সাঙ্গপাঙ্গ সভাসদ পরিষদ মন্ত্রী শান্ত্রী, ঠিক আছে। ন মন্ত্রং বহুদা কুর্জাত, ওর মন্ত্রণার কথা অনেক জায়গায় আলোচনা করবে না। রাজার ধন রক্ষার কাজে যদি নিযুক্ত হও, তাহলে জানো বস্ত্র অলঙ্কার যচ্চ অন্ন সং প্রযচ্ছতি তদেব ধারয়িত নিত্য। অন্য আর কিছু চাইবে না, ঠিক আছে। এইভাবে বিনীত হয়ে অথচ দৃঢ় থেকে, নিজের কাজে সুস্থিত থেকে, অবিচলিত ভাবে তোমরা রাজবাড়িতে নিশ্চিত ভাবে অজ্ঞাতবাসে থেকে যেতে পারো। অসংমূঢ়, বিমোহিত হবে না। বলছেন যেই লোক লাভে খুব বেশি হইচই করে আনন্দ করে না, আর অপমানিত হলেও দুঃখে একেবারে হাহুতাশ করে না, মানে যে সংযত, এক কথায় যে লোক আলাপ করতে গিয়ে মনোযোগী থাকে, যে কোনো আলোচনাতে মন দেয়, হালকা ভাবে কোনো কথা করে না, সেই লোকই মানে সিরিয়াস হতে হবে, সিনসিয়ার হতে হবে। অনেক কৌতুকের সময়ও সেদিকে মন দিতে হবে। সেটা জানাবার কারণ তো এমন কথা হচ্ছে, আমি চুপ করে বসে আছি, হাসি কথা হলো হাসছি না, তার মানে আমি তার কথা শুনছি না, তাহলে আমাকে লোকে বোকা বলবে, নয় অভদ্র বলবে। সেই জন্য মন দিয়ে যে শুনেছো সেটা বোঝাবার জন্য একটু সামান্য মৃদু হাসি দেখাবে, আছে দেখাবে। দর্শয়েত, হ্যাঁ, স্মিতং তু মৃদু পূর্বেন, মানে মৃদু স্মিতম দর্শয়েত, দেখাবে, মানে অন্যের নজরে যেন সেটা এসেছে এইটা দেখাবে। অপ্রমাদজম, আমি মনে একটা হেসে ফেলেছি তা নয়, বেশ মন দিয়ে শুনছিলাম, এরকম আর কি। তাহলে এইগুলো হলো এটিকেট শিক্ষা ধৌম্যের। এরপরে যুধিষ্ঠির বললেন যে আমরা শুনলাম আপনার কথা, অনুশিষ্টা মানে শিক্ষিতা। আর কি হলো, যুধিষ্ঠির বললেন আর্য, আপনি আমাদের উৎকৃষ্ট উপদেশ দিয়েছেন, আমাদের মাতা কুন্তী দেবী বা মহামতি বিদুর ব্যতীত আমরা এরকম উপদেশ অন্য কারো কাছ থেকে পাইনি। তাহলে সে যাই হোক, এরপরে এই অজ্ঞাতবাস দুঃখ থেকে উত্তীর্ণ হবার জন্য, যাত্রার জন্য এবং ভাবি জয়লাভের জন্য যা কর্তব্য আপনি এখন করতে পারেন, যুধিষ্ঠির বললেন। বৈশম্পায়ন তখন বললেন, রাজা যুধিষ্ঠির, এবার গল্পটা বৈশম্পায়ন সূত্র টানছেন, সূত্রধর, ব্রাহ্মণের শ্রেষ্ঠ ধৌম্য যাত্রার সময় যা বিহিত আছে সেই সমস্ত কাজ যথাবিধানে করলেন, অগ্নি প্রদক্ষিণ করলেন, ব্রাহ্মণগণকে প্রণাম করলেন, যাজ্ঞসেনীকে প্রণাম করে ষড এব অথ প্রব্রজু, যাজ্ঞসেনী মানে দ্রৌপদীকে পিছনে রাখলো না, দ্রৌপদীর সামনে যাচ্ছেন,
এই যেন পঞ্চ পাণ্ডব বা দ্রৌপদী এই 6 জন যেন অগ্নি তেজে তেজস্বী, মনে হচ্ছে 3টে অগ্নি নয়, যজ্ঞের 6টা অগ্নি এগিয়ে যাচ্ছে। আর জপীদের মধ্যে, জপকারীদের মধ্যে শ্রেষ্ঠ ধৌম্য পাণ্ডবগণের অগ্নিহোত্র নিয়ে পাঞ্চাল দেশেই গেলেন। উনি বলবেন না যে ওরা পাণ্ডব ওদের জন্য যজ্ঞ করছে, গোপনেই তাদের জন্য যজ্ঞ করবেন। আর ইন্দ্রসেন এইসব সারথী আর অন্যান্য ভৃত্যেরা কর্মকরেরা আদেশ অনুসারে দ্বারকায় চলে গেল যাদবদের কাছে, পাণ্ডবদের রথ আর অশ্বগুলোকে যেখানে রাখবার সেখানে রেখে দিল। তাহলে তাদের বৃত্তান্ত কারো কাছে বললো না, গোপনই রাখলো। এরপর এরা কি করবে, পঞ্চম অধ্যায় আছে, তারা শমী বৃক্ষে নিজেদের সমস্ত বেশ বাস এবং অস্ত্রগুলো শমী গাছের কোটরে রাখলো এবং নিজেরা 5টা নাম নিল। 5 ভাই, জয়, জয়ন্ত, বিজয়, সবার নামে জয় আছে দেখুন, তার মানে যত কষ্টই হোক জয় এদেরই হবে। কবীন্দ্র ব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন, কে এটাই ইঙ্গিত করতে চেয়েছেন আমার প্রশ্ন। যুধিষ্ঠিরের নাম হবে গোপন নাম, নিজেদের মধ্যে কনভারসেশন আলাপ করার জন্য। জয়, ভীমের নাম হবে জয়ন্ত, অর্জুনের নাম হবে বিজয়, নকুলের নাম হবে জয়সেন, আর সহদেবের নাম হবে জয়দ বল। এগুলো হচ্ছে তাদের গুহ্য নাম। কে করলো? যুধিষ্ঠির। তেষাং চক্রে গুহ্যানি নামানি যুধিষ্ঠির। তারপরে তারা অজ্ঞাত চর্চাং বৎসন্ত রাষ্ট্রে বর্ষং ত্রয়োদশম, এই 13 বর্ষটা কাটাবার জন্য ওখানে গেল। এই পঞ্চম অধ্যায়ের পরে প্রক্ষেপ বলে সাধারণভাবে গৃহীত একটি দুর্গা স্তোত্র আছে। এই অধ্যায়ে 35টা শ্লোক, এবং এইখানে যুধিষ্ঠির দুর্গা স্তোত্র পাঠ করেছেন 5 ভাইকে সঙ্গে নিয়ে, অর্থাৎ পঞ্চ পাণ্ডব একসঙ্গে যুধিষ্ঠিরের স্তোত্র। পাঠ্য ক্লাস শেষ হওয়ার পরে কেউ প্রশ্ন করেন, তাই আগেই বলছি, এই গুপ্ত নামের মধ্যে দ্রৌপদীর নাম নেই, ওই 5 ভাইয়ের নাম আছে। ক্লাস শেষ হওয়ার পরে প্রশ্ন করবেন না, এখন অনেকটাই সময় পেরিয়ে গেছে। আগের দিন আমি এটা বলেছি যে বিশ্ব পর্বে যুদ্ধের আগে, ভগবদ্গীতা উপদেশেরও আগে, কৃষ্ণেরই উপদেশে এবং নির্দেশে অর্জুন রথ থেকে নেমে রথাৎ অবতীর্য, উনি বললেন দুর্গা স্তোত্রম উদীরয়, তখন অর্জুন দুর্গা স্তোত্র পাঠ করেছিলেন। কিন্তু এখানে মানে তারা একটা কঠিন কাজ যাচ্ছেন, সব পোশাক অস্ত্রশস্ত্র শমী গাছে লুকিয়ে রেখে মৎস্যরাজের বিরাট নগরে গিয়ে প্রবেশ করছেন পাঞ্চাল রাজের কাছে। সেই জন্য হয়তো কল্যাণ ও কামনায় তারা দুর্গা স্তব করলেন। কিন্তু যুধিষ্ঠির প্রমুখা পঞ্চ পাণ্ডবা এবং দুর্গা স্তোত্রম অপাঠয়ন। ঠিক আছে, এছাড়া অন্যান্য স্তোত্রের কথা মহাভারতের স্তোত্র প্রসঙ্গে আলোচনা করেছি। আজকের মতো ধন্যবাদ, নমস্কার। কারো কোনো আচ্ছা, আমি যে আপনাদের ওই শ্লোকগুলো পাঠিয়েছিলাম কবি কল্পচিত্র, আপনারা পেয়েছেন তো? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম। এবারে বুঝতে পেরেছেন? হ্যাঁ। অসুবিধা নেই তো? না না ম্যাডাম। তাহলে পরীক্ষা প্রশ্ন থাকলে পারবেন। আর বিরাট পর্বের এই গোড়ার দিকের 5টা অধ্যায় একটু দেখে রাখবেন, এত গল্প হালকা সোজা। আর একটা জিনিস মনে রাখবেন, বাংলা মহাভারত নিয়ে যখন বলবো তখন আসবো, বাংলা একটা মহাভারত পাওয়া গেছে কেবলমাত্র বিরাট পর্ব। আর মহাভারতের পুঁথি যেখানে যেখানে পাওয়া যায় সেখানে অনেক জায়গায় সংস্কৃত আর কি, মূল বৈয়াসিক মহাভারত, শুধুমাত্র বিরাট পর্ব পাওয়া যায়, আর কিছু পাওয়া যাচ্ছে না, কেবলমাত্র বিরাট পর্ব পাওয়া যাচ্ছে। এটা কেন? এর প্রশ্নের উত্তর হচ্ছে, সাধারণভাবে ওই শ্রাদ্ধ বাসরে বিরাট পর্বটা পড়া হয়, পাঠ করা হয়। এটা একটা কারণ যে বিরাট পর্বের অনেক পুঁথি হয়েছে, কারণ সব পড়তে হতো, পুঁথি তৈরি করেছে পড়বার জন্য। এইটা একটা কথা। হালকা একটু গল্পের মতো, একটু শোক দুঃখ, সেখানে ওদেরও দুঃখের সময় ওরা কি করলো, এই গল্পগুলো শুনে হয়তো মনটা একটু হালকা হবে, একটু শান্ত হবে, এই আর কি।
ঠিক আছে, পুনশ্চ ধন্যবাদ এবং নমস্কার। কিছু বলার ম্যাডাম, থাকলে লিখবেন, দু- আমি চেষ্টা করব ব্যবস্থা করতে। একটা ছোট প্রশ্ন, দুর্গা স্তোত্রটা কি? চলে গেছেন ম্যাডাম না?